হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 5 থেকে এলিজাবেথান পোয়েট্রি এর উপরে ক্লাস নেব। তোমাদের কিন্তু ইউনিট 1 শুধুমাত্র আজকের টপিকটা করলে তোমাদের পেপার 5 এর কিন্তু ইউনিট 1টা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, এলিজাবেথান পোয়েট্রি refers to the poetry written during the reign of Queen Elizabeth I of England। এটা ধরো টাইমটাও এখানে দেওয়া আছে। অ্যাকচুয়ালি সেই সময় ইংল্যান্ডে কুইন এলিজাবেথ I কিন্তু রুল করতো এবং তার নাম অনুসারেই কিন্তু ওই সময় যে সমস্ত পোয়েট্রিগুলো লেখা হতো সেগুলোর নাম রাখা হয়েছে এলিজাবেথান পোয়েট্রি। সময়টা দেওয়া আছে এখানে 1558 থেকে 1603 পর্যন্ত, ঠিক আছে। This was the golden age of English literature, marked by great creativity and a love for art, music and poetry। তো এই কুইন এলিজাবেথ I যে সময়কালটা, এই সময় কিন্তু লিটারেচারের মধ্যে বিশেষ করে পোয়েট্রি খুব বেশি ডেভেলপমেন্ট হয়। এছাড়াও মিউজিক, আর্ট এই সমস্ত কিছুর কিন্তু নতুন করে নিউ নিউ আইডিয়াস এই সময় হচ্ছে আসে। তো এটা একটা গোল্ডেন টাইম বলে মনে করা হয় ইংলিশ লিটারেচারের, ঠিক আছে। দ্য পোয়েটস অফ দিস টাইম ওয়ার ইনফ্লুয়েন্সড বাই দ্য রেনেসাস। এবং এই সময় দেখো সদ্য রেনেসাস বা রিবার্থ যেটা নবজাগরণ হয়েছে, এবং এই সময় রাইটাররা কিন্তু বিশেষ করে পোয়েটরা হচ্ছে এই রেনেসাসের যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু পোয়েট্রির ওপরে খুব বেশি পড়েছিল। উইচ ব্রট নিউ আইডিয়াস অ্যাবাউট বিউটি, হিউম্যান ইমোশনস অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স। বিফোর রেনেসাস রিলিজিয়াস অ্যাফেয়ার্স এই সমস্ত কিছুর ওপরে কিন্তু ফোকাস করে আর কি রাইটাররা লিখতো, কিন্তু রেনেসাসের পরে ওই রিলিজিয়াস অ্যাফেয়ার থেকে কিন্তু পোয়েটরা হচ্ছে একদম হিউম্যান সেন্টার টপিকের উপরে লিখতে শুরু করে, যেরকম হিউম্যান ইমোশন, হিউম্যান নেচার, হিউম্যান বিউটি, হিউম্যান এক্সপিরিয়েন্স এই সমস্ত কিছুর ওপরে, ঠিক আছে। ওয়ান মেইন ফিচার অফ এলিজাবেথান পোয়েট্রি ওয়াজ দ্য ইউজ অফ সনেট। তো এই এলিজাবেথান পোয়েট্রির যদি আমি ফার্স্ট মেইন ফিচার বলি সেটা হচ্ছে সনেট। এই সময় কিন্তু সনেটের ব্যবহারটা শুরু। তোমরা অনেকে সবাই জানো যে সনেট কি। The sonnet is a poem of 14 lines. সনেট হচ্ছে 14 লাইনের লেখা কবিতা, এক ধরনের পোয়েটিক স্টাইল, ইউজুয়ালি রিটেন ইন আয়াম্বিক প্যান্টোমিটার। এই যে সনেটটা এটা কিন্তু এলিজাবেথান পিরিয়ডেই আর কি এটার প্রচলন শুরু হয়, যেখানে আমরা দেখব যে এই যে টাইপটা এখানে 14 লাইন থাকে এবং এগুলো কিন্তু আয়াম্বিক প্যান্টোমিটারে লেখা থাকে, ঠিক আছে। স্যার টমাস ওয়ার্ড অ্যান্ড হেনরি হাওয়ার্ড introduced it into England, but poets like Sir Philip Sidney, Edmund Spenser and William Shakespeare made it famous। তো হচ্ছে পেট্রার্কের নামটা এখানে মেনশন করা হয়নি, আনফরচুনেটলি একটু মিস্টেক হয়ে গেছে। পেট্রার্কের পাশাপাশি ফিলিপ সিডনি, এডমান্ড স্পেন্সার, তারপর হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, এরা কিন্তু এই যে সনেটটা এটাকে হচ্ছে ফেমাস করে তোলে, ঠিক আছে। যেরকম সনেটটা শুরুতে হচ্ছে পেট্রার্কের সনেটটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং তারপর কিন্তু শেক্সপিয়ারের সনেটটাও ইম্পর্টেন্ট। শেক্সপিয়ার সনেট explore themes like love, beauty, time and mortality। তো শেক্সপিয়ার সনেটটা এই জন্যই ফেমাস হয়েছিল কারণ এখানে হচ্ছে এখানে যে থিমগুলো ইউজ করা হতো, যেরকম মনে করো যে লাভ আছে, তারপর বিউটি আছে, টাইম আছে, মর্টালিটি, এগুলোর ওপর কিন্তু ফোকাস করা হয়েছিল, ঠিক আছে। Elizabethan poets also wrote narrative poems telling stories of love, adventure and myth। এছাড়াও এলিজাবেথান পোয়েটরা কিন্তু মাইথোলজিক্যাল বিষয়গুলোকে বা এটা একটা ন্যারেটিভ পোয়েম তারা কিন্তু লিখতো, শুধু পোয়েম না, ন্যারেটিভ পোয়েম যেখানে কোনো কিছু সম্পর্কে ন্যারেট করা হতো। সেটা হতে পারে কোনো লাভ স্টোরি, হতে পারে কোনো অ্যাডভেঞ্চার স্টোরি অথবা কোনো মাইথোলজিক্যাল স্টোরি, ঠিক আছে। দে অফেন ইউজ রিচ ইমাজিনারি, মিউজিক্যাল রিদম অ্যান্ড এলাবোরেট ল্যাঙ্গুয়েজ। এবং দেখো এই ন্যারেটিভ স্টাইলের পাশাপাশি কিন্তু অনেক সময় তারা অনেক ইমাজিনারি ইউজ করতো লেখাটাকে আরো সুন্দর করে তোলার জন্য। এখানে আমরা মিউজিক্যাল রিদমে তারা কিন্তু লিখতো, এবং এখানে কিন্তু এলাবোরেট ল্যাঙ্গুয়েজ ইউজ করতো আরো লেখাটাকে ডেকোরেটিভ করে তোলার জন্য, ঠিক আছে। নেচার ওয়াজ ডিসক্রাইবড উইথ বিউটি অ্যান্ড ডিটেল অ্যান্ড ইমোশনস ওয়ার এক্সপ্রেসড উইথ সিনারিটি। আর কি নেচার এই সময় লেখার মধ্যে কিন্তু পোয়েটরা নেচারকে বিভিন্নভাবে এক্সপ্লোর করতো, এবং যেটা হিউম্যান ইমোশন সেটাকেও কিন্তু বিভিন্নভাবে এক্সপ্রেস করা হতো পোয়েমগুলোর থ্রুতে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, অ্যানাদার ফিচার ওয়াজ দ্য ইনফ্লুয়েন্স অফ ক্লাসিক্যাল লিটারেচার ফ্রম গ্রিস অ্যান্ড রোম।
তো এই এলিজাবেথান পোয়েট্রির আরেকটা ফিচার যেটা হচ্ছে এই সময় কিন্তু গ্রিস এবং রোম মানে এই এনশিয়েন্ট যে লিটারেচার ছিল, ক্লাসিক্যাল লিটারেচার, তার একটা ইনফ্লুয়েন্স কিন্তু এই এলিজাবেথান পোয়েট্রির ওপরে পড়ে। পোয়েটস ইমিটেড ক্লাসিক্যাল থিমস বাট গেভ দেন অ্যান ইংলিশ স্টাইল। এবার মনে করো এই যে গ্রিস, রোম, এই রোমান লিটারেচার, তারপর হচ্ছে গ্রিক লিটারেচার, এগুলো থেকে ইনফ্লুয়েন্সড হয়ে কিন্তু রাইটাররা তাদের লেখার মধ্যে সেই জিনিসটাকে কপি করতো, ইমিটেট করতো, মানে তারা বিভিন্ন ক্লাসিক্যাল থিমগুলোকে ইউজ করতো বাট মডার্ন স্টাইলে এবং ইংলিশ স্টাইলে লিখতো। ঠিক আছে, মনে করো যে বিভিন্ন গ্রিক ল্যাঙ্গুয়েজ বা ল্যাটিন ফ্রেজ, ল্যাটিন লিটারেচার, সেখান থেকে অনেক লেখা তারা হচ্ছে ইমিটেট করতো, কিন্তু সেটার মধ্যে তারা কিন্তু ইংলিশ স্টাইলে তারা সেটাকে রিপ্রেজেন্ট করতো। Courtly love and chivalry were common subject as poetry was often linked to romance and horror. ঠিক আছে, এখানে কোর্টলি লাভ আমরা দেখতে পাই, এছাড়া যে চিভালরি, এগুলো কিন্তু সেই সময়কার পোয়েট্রির কমন সাবজেক্ট ছিল। এছাড়াও এর পাশাপাশি রোম্যান্স অ্যান্ড অনার, এগুলো কিন্তু পোয়েট্রির মূল বিষয়বস্তু বলে মনে করা হতো। ঠিক আছে, পেস্টোরাল পোয়েট্রি, এই সময় পেস্টোরাল পোয়েট্রিও কিন্তু খুব বেশি পপুলারিটি পায়। পেস্টোরাল পোয়েট্রি যেখানে আছে ডেসক্রাইবিং অ্যান আইডিয়াল অ্যান্ড পিসফুল রুরাল লাইফ, যেখানে কি মানে একটা আদর্শ এবং শান্তিপূর্ণ যে গ্রামীণ জীবন কেমন হওয়া উচিত সেটার কিন্তু তার একটা মানে পুরোপুরি একটা ন্যারেশন বা একটা পুরোপুরি বর্ণনা কিন্তু পেস্টোরাল পোয়েট্রিগুলোর মধ্যে লেখা হতো আর কি। ওয়াজ অলসো পপুলার। স্পেন্সার্স দ্য শেপার্ডস ক্যালেন্ডার ইজ আ ফেমাস এক্সাম্পল। তো স্পেন্সারের লেখা দ্য শেপার্ডস ক্যালেন্ডার কিন্তু এরকম একটা পেস্টোরাল পোয়েট্রির মানে এক্সাম্পল বলতে পারো। এলিজাবেথান পোয়েট্রি এম টু প্লিজ বোথ দ্য ইয়ার অ্যান্ড দ্য মাইন্ড। এবার এলিজাবেথান পোয়েট্রির এটা ব্যাপার ছিল যে এলিজাবেথান পোয়েট্রি এমন করে লেখা হতো যেখানে হয়তো মানে কানে শুনেও ভালো লাগতো এবং তার পাশে কি মানে মাইন্ডটাকেও রিফ্রেশ করতে সাহায্য করতো। Poets paid great attention to sound, rhythm and structure, making their works enjoyable to read aloud. পোয়েটরা তাদের লেখার ওপরে দেখো লেখার সাবজেক্টের পাশাপাশি কিন্তু তারা মানে কেমন টাইপের রিদমে তারা লিখবে, হ্যাঁ, রাইম স্কিম, রিদম, স্ট্রাকচার, এই সমস্ত কিছুর উপরে কিন্তু খুব বেশি ফোকাস করতো, মানে লেখাটাকে খুব সুন্দর করে তারা রিপ্রেজেন্ট করতে চাইতো। তার জন্য মানে বিভিন্ন রকমের যে পোয়েটিক ডিকশনগুলো আছে সেখান থেকে শুরু করে ইমাজারি, তারপর হচ্ছে স্ট্রাকচার, রিদম, রাইম স্কিম, সবটা খুব সুন্দর করে কিন্তু তারা রেডি করতো, যাতে মানে যারা পাঠক রয়েছে তারা কিন্তু যাতে তাদের পড়ে জিনিসটাকে এনজয়েবল বলে মনে হয় এবং তারা যেন সেটাকে বুঝতেও পারে এবং এনজয় করে। ঠিক আছে, এলিজাবেথান পোয়েট্রি ওয়াজ ফুল অফ বিউটি, মিউজিক অ্যান্ড ইমাজিনেশন। এছাড়াও এলিজাবেথান পোয়েট্রির মধ্যে কিন্তু আমরা বিউটি, মিউজিক, ইমাজিনেশন এইসব কিছু দেখতে পাই। ইট সেলিব্রেটেড লাভ, নেচার, হিউম্যান ফিলিংস অ্যান্ড ওয়ার্ল্ডস ওয়ান্ডার, লিভিং আ লাস্টিং মার্ক অন ইংলিশ লিটারেচার। ক্লাসিক্যাল থিমে যেখানে মানে একটু রিলিজিয়াস সেন্টার ছিল, সেখান থেকে কিন্তু এই যে যেটা এলিজাবেথান পিরিয়ড, এই সময় কিন্তু লাভ বলো, নেচার, হিউম্যান ফিলিং, এই সব কিছুর উপরে কিন্তু জোর দেওয়া হয় খুব বেশি, মানে এগুলোকে থিম হিসেবে রাখা হয় এলিজাবেথান পোয়েট্রিতে। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা এলিজাবেথান পোয়েট্রির ওপরে। দেখো একদম ক্লাসিক্যাল থিম থেকে শুরু করে যে রোম্যান্টিক থিম সবটাই কিন্তু একদম পুরোপুরি শিফট হয়ে যায়। রিলিজিয়াস অ্যাফেয়ার থেকে শুরু করে হিউম্যান সেন্টার থিমগুলোর ওপরে বেশি করে কিন্তু জোর দেয় এ সময় রাইটাররা। ঠিক আছে, আচ্ছা, তো তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে, তারা এখানে দেওয়ার নাম্বার মনে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এবং তোমাদের যেটা কোর্স ফি রয়েছে, দেখো তোমাদের থার্ড সেমিস্টারের কোর্স ফি এখানে দেওয়া আছে। তোমরা যারা মেজরের জন্য আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তোমাদের পে করতে হবে 1199 টাকা, এবং যারা আমাদের কাছে মাইনরের জন্য অ্যাডমিশন নিতে চাও তোমাদের কিন্তু পে করতে হবে 699। ঠিক আছে, ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এবং নোটস প্রোভাইড করাও কিন্তু চলছে। তো যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে, তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো, কেননা তোমাদের এক্সাম কিন্তু ডিসেম্বর নাগাদ হবে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।